শুনুন, জামিনে ছাড়ছি তো, ডাকলেই ওনাকে আসতে হবে এবং স্টেশন লিভ করা যাবে না। অফিসিয়াল ব্যাপারগুলো বুঝে নিন। আপনি আসুন আমার সঙ্গে। টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। আমি বাড়িতে গিয়ে প্রথমে পুচকুকে প্রাণ ভরে আদর করবো। আমি কি মিস করেছি ওকে জানো না তো। করবে তো, পুচকুও তোমাকে খুব মিস করেছে। তারপরে একটা মিশনে বেরোতে হবে। কি মিশন? আমি বলবো সবকিছু তোমায়। একটা ওনাকে ছেড়ে দিন। এসো এসো এসো, চলো বাড়িতে চলো। তার আগে তুমি কি একটা মিশনের কথা বলছিলে? হ্যাঁ, তুমি যাবে তো আমার সাথে সোমরাজ? যাবো মানে এটা কি? নিশ্চয়ই যাবো। আমি তো তোমাকে এত বড় একটা মিশনে একা ছাড়বো নাকি? আমি 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 যাবো তোমার সঙ্গে। চলো বাড়ি যাই। চলো। তুমি একদম চিন্তা করো না। তুমি বলছিলে না তোমার পাশে কেউ নেই, আমি আর আমার হাজবেন্ড সবসময় তোমার পাশে আছি। আমি তোমাকেও সঙ্গে করে নিয়ে যাবো, চিন্তা করো না। চলো এসো। आपको देख के मन में कितनी शांति मिली बिटिया। भगवान को शुक्र है, लाख लाख शुक्र है। তিতির, তুই ওকে নিয়ে ঘরে যা, ঘরে যা। তুমি খুব খারাপ লাগছে না আমাকে দেখে? জয়দা বলেছিল আমাকে দুদিনের মধ্যে লকআপে পাঠাবে, পাঠিয়েছে, নিজের কথা রেখেছে। আমার মনে হয় শুধু জয়দা নয়, জয়দার মাথা খাওয়ার পেছনে কোথাও না কোথাও তোমারও হাত আছে। দেখো, আমি জয়ের স্ত্রী, আর এটাই আমার কর্তব্য। স্ত্রী? তোমাকে যখন বরণ করে এই বাড়িতে তুলেছিলাম তখনই বলেছিলাম দিয়া আমার দিদি বেঁচে আছে আর খুব শিগগিরই আমার দিদি ফিরে আসবে, তাই এই স্ত্রী পরিচয়ে তোমার এই বাড়িতে থাকা বেশি দিন হবে না। আর তুমি জয়দাকে কতদিন চেনো বলো তো? হঠাৎ করে বিয়ে করে চলে এলে এই বাড়িতে, তোমার ইন্টেনশনটা কি? কি করার চেষ্টা করছো? কেন, তুমি যখন সোমরাজকে বিয়ে করেছিলে তোমরাই বা একে অপরকে কতদিন চিনতে? তোমাদেরও তো বিয়েটা হঠাৎ করেই হয়েছিল, তাই না? আমার আর সোমরাজের কিভাবে বিয়ে হয়েছিল তুমি কি করে জানলে? কি করে আবার জানবো? জয় বলেছে। কেন যে আমার বারবার ওকে এত চেনা লাগে? টিয়ার সামনে এলেই কেমন একটা। সেদিন টিয়া ছিঁড়ে বানালো, আমার মুখে জোর করে এক চামচ ঢুকিয়ে দিয়েছিল, রাগের মাথায় নোটিস করিনি। একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। আমি কিছু খেতে পারবো না। কিন্তু চিড়ের পোলাওটা একদম দিদির হাতের চিড়ের পোলাওয়ের মতো খেতে হয়েছিল। দিদির সঙ্গে কেন যে টিয়ার মিল খুঁজে পাই আমি বারবার। সেই চিড়ের পোলাও, সেই টেস্ট, একই কথাবার্তার ধরন। এমনকি সোমরাজ আর আমার বিয়ে কি করে হয়েছিল সেটা পর্যন্ত টিয়া জানে। ডক্টর বিশ্বাস প্লাস্টিক সার্জন, আর ওই হাসপাতালেই দিদি মানে তোর মাসিকে শেষবার দেখা গেছে। কোনোভাবে দিদির প্লাস্টিক সার্জারি করে টিয়া করা হয়নি তো? ওই ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট করানোর ব্যবস্থা একজনকে করতে দিয়েছি, কিন্তু সে যে কেন এখনো ফোন করছে না। দিদি, হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, ফোন এসছে, ধরো 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 ধরো। আস্তে আস্তে। হ্যালো, হ্যাঁ কাজ হয়ে গেছে? হ্যাঁ আসছি, আমি আসছি। চলো সোমরাজ, বেরোতে হবে, তোমাকে বললাম না ইম্পর্টেন্ট কাজটা আছে। হ্যাঁ মা একটু ধরো ধরো। মা, আমাদের একটু বেরোতে হবে, আমি আর সোমরাজ একটু বেরোবো। এই তো এলি, আবার কোথায়? একটু দরকার আছে, দরকার আছে, খুব দরকার আছে, চলে আসবে তাড়াতাড়ি। সাবধান। হ্যাঁ দিদিরকে কে ফোন করেছিল? কিসের আওয়াজ? কি বৃত্তান্ত? দিদি, আমি এক্ষুনি আসছি। বিজলি, তুমি এখন কোথাও বেরিও না। তুমি বাচ্চাটার জন্য একটু ডাইপার নিয়ে এসো আর একটু দুধ গুলে নিয়ে এসো, ওকে খাওয়াবো। যাও যাও যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। দূর, সব ব্যাপারে এত ব্যাগরা দেয় না। কোথায় গেল দিদিরা?
বসুন, বলুন কি সমস্যা? নমস্কার ডাক্তারবাবু, আমরা মালিনী ব্যানার্জির রেফারেন্সে এসেছি। কি নাম বললেন? মালিনী ব্যানার্জি, আপনি তো চিনেন নিশ্চয়ই, উনি রেফার করলেন। রিলেটিভ। আচ্ছা বলুন কি করতে চান? ডক্টর, আপনি তো বুঝতেই পারছেন, দেখুন কি অবস্থা। এতদিন ধরে আমি এটা নিয়েই চলছি, কিন্তু এখন বাচ্চার স্কুলে এত প্রবলেম হয়, এত হিউমিলিয়েশন। আমি এইটা রিমুভ করে, আমি শুনেছি আপনি তো ভগবান, আপনি যদি আমাকে দীপিকা পাডুকোনের মতো সুন্দরী করে দেন, আমি আর জাস্ট কিচ্ছু চাই না। কি মুশকিল, একেবারে দীপিকা পাদুকোন? বাচ্চাদের স্কুলে তো হই হই পড়ে যাবে। দাঁড়ান দেখছি কি করতে পারি। আচ্ছা এদিকে একটু আসুন তো। দেখো মেকআপ করা আছে, উঠে না যায়। মেকআপটা দেখে খুব ব্যথা, খুব ব্যথা। কি বলবো ডক্টর, যদিও দেখে বোঝা যায় না, আমার অনেকটাই তো বয়স হয়েছে, দাঁতে একটু প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে, খুব ব্যথা। হ্যাঁ হয়ে যাবে। একদম দীপিকা পাডুকোনের মতো না? না তা হয়তো হবে না, তবে আপনাকে আপনার মতন সুন্দর করে দেবো। বেশ তাহলেই হবে। কত টাকা লাগবে? দেখুন এটা তো অনেক বড় সার্জারি, এই 20 লাখের মতন। 20 লাখ? এত বাজেট? দেখুন নতুন মুখ, নতুন জন্মের মতন, এটুকু তো লাগবেই। এবার দেখুন আপনারা কতটা কি পারবেন। ঠিক আছে, আমাদের একটু কষ্ট হবে। রাজি। ডক্টর, আপনি যদি আমাদের একটু ছবি দেখাতেন আমাদের খুব সুবিধে হতো, কারণ এতগুলো টাকার ধাক্কা বুঝতেই পারছেন। আপনার নাম ডাক নিয়ে আমার কোনো প্রশ্নই নেই, প্লাস মালিনী ব্যানার্জি পাঠিয়েছেন। দাঁড়ান ফাইলটা দেখাচ্ছি। এই নিন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন এর আগে এরকম ছিল, এখন এরকম হয়েছে। এটা হলো অ্যাক্সিডেন্ট কেস, আর এইটা হচ্ছে বার্ন কেস, বুঝলেন তো? আর এই যে ভদ্রমহিলা, ইনি এনার নাক নিয়ে কিন্তু প্রচুর ওয়ারিড ছিলেন, 3বার নাকের সার্জারি করিয়েছেন। নাইস। বলছি ডক্টর, আপনি মালিনী ব্যানার্জির বৌমার সার্জারি করেছিলেন না? হ্যাঁ, ওনার ছবি যদি একটু দেখাতেন তাহলে খুব সুবিধে হতো। আর অ্যাকচুয়ালি আমরা এতবার ওনাকে চোখের সামনে দেখেছি, আই রিমেম্বার হার ফেস, তো এখন কেমন দেখতে, মানে বুঝতে সুবিধে হতো আর কি। আপনাকে এসব কে বললো? মালিনী ব্যানার্জি, অবভিয়াসলি মালিনী ব্যানার্জি বলেছেন। সেই জন্যই তো আপনার কাছে আসা, যদি ওনার ছবিগুলো একটু দেখাতেন তাহলে খুব সুবিধে হতো। উনি অ্যাকচুয়ালি আমাদের এত ক্লোজ, আপনি যদি কিছু মাইন্ড না করেন তাহলে যদি একটু দেখান ছবিটা। না না, এটা আমার এথিক্সে আটকে যাবে। দেখুন ডক্টর, আমরা যদি আপনাকে জিজ্ঞেস না করতাম তাহলে আপনার এথিক্সে আটকানোর কথা ছিল, কিন্তু আমরা তো সব জানি, উই আর সো ক্লোজ, জানি বলি জিজ্ঞেস করছি। আপনি যদি দেখান খুব ভালো হয়, বুঝতেই পারছেন আমার হাজবেন্ডের জন্য এতগুলো টাকার ধাক্কা, প্লিজ দেখান না। দাঁড়ান দেখাচ্ছি। এই নি, এটা দেখুন। আগে এইরকম অবস্থা ছিল, আমি এখন এরকম করেছি। ইনি হলেন মালিনী ব্যানার্জির ছেলের বউ। তবে ওনাকে যখন নিয়ে আসা হয়েছিল ওনার মুখ কিন্তু একেবারে থেতলে গেছিল। এখন আমার হাতের জাদুতে এরকম সুন্দরী হয়ে উঠেছে। হ্যাঁ, বুঝতেই পারছি। আচ্ছা, ওনার এক্স্যাক্টলি কি হয়েছিল? দেখুন তা ঠিক বলতে পারবো না, অ্যাক্সিডেন্ট বোধহয়। আপনারা মালিনী ব্যানার্জির এত পরিচিত, তাই কিন্তু আমি এত কথা বললাম। আচ্ছা ছবিটা দিন। হ্যাঁ, এইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেনই না। আচ্ছা ডক্টর, আমি যেটা নিয়ে একটু কনসার্ন ছিলাম, বলছি এইসব পার্মানেন্ট তো, মানে এর পরে কোনো সার্জারির পরে অসুবিধা হবে না তো? কি যে বলছেন, দীপিকা পাদুকোন থেকে দুম করে আলিয়া ভাট হয়ে যাবেন,
তা হয় নাকি? মালিনী ব্যানার্জির ছেলের বউরে তো আমি অপারেশন করিয়েছি, আপনি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করুন না কোনো রকম অদল বদল হয়েছে কিনা। ও এক্স্যাক্টলি কতদিন আগে হয়েছে? দেখুন না, এগুলো কিন্তু পার্সোনাল ডিটেলস। না মানে বুঝতেই তো পারছেন অনেকগুলো টাকার ব্যাপার, তো আপনি যদি মানে না বলেন আর কি কতদিন আগে হয়েছিল, তাহলে আমরা কি করে বুঝবো বলুন তো? মানে সামনে তো কোনো উদাহরণ নেই, তাই না? সেই জন্য বলছি আর কি। এই ধরুন দোলের কিছুদিন পর পরই আর কি। তার মানে তো অনেক দিনই হয়ে গেছে, অনেক দিন আগে হয়ে গেছে। তবে হাত জসটা ভাবতে পারছেন তো? দেখুন, তা আপনারা কবে অপারেশন করাচ্ছেন? আমাকেও তো প্রিপারেশন নিতে হবে, তাই না? এই তো নেক্সট মান্থেই। আসলে টাকা পয়সার ব্যাপার বুঝতেই তো পারছেন না, আমরা জোগাড় করেই চলে আসবো নেক্সট মান্থেই, শিওর। হ্যাঁ হ্যাঁ শিওর। তা আপনাদের নামটা? আমার নাম নবনীতা সরকার, আর উনি রজত সরকার, আমার রজত সরকার। আমরা উঠি তাহলে। হ্যাঁ আসুন, কোনো অসুবিধা নেই। সামনের মাসে আসবো। হ্যাঁ চলো বেবি। তিতির শান্ত হও, সামলাও নিজেকে। আমি ভাবতে পারছি না সম্রাট, আমি আমার দিদিকে খুঁজে পেয়েছি ফাইনালি। আমার দিদিকে আমি খুঁজে পেয়েছি। তিয়াই আমার দিদি তো। আমার প্রথম দিন থেকে সন্দেহ হয়েছিল। দেখো সব হিসেব মিলে যাচ্ছে। দোলের দিন থেকে দিদি মিসিং, আর দোলের পরেই অপারেশন হয়েছে। আমার প্রথম দিন থেকে সন্দেহ হয়েছিল। ওই দিয়া যখন প্রথমবার এসেছিল না, রুমালটা পড়ে গিয়েছিল, আমি যখন ওর হাতে রুমালটা তুলে দিলাম, এটা আপনার? ও হ্যাঁ, আমার গায়ে কিরকম একটা কারেন্ট খেলে গিয়েছিল। তারপর ও চিকের পোলাও বানালো, আমাকে জোর করে খাইয়ে দিয়েছিল। তখন আমার বারবার ওর সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার খুব চেনা কেউ। তাও চিনতে পারলাম না। দেখো আমার দিদিকে চিনতে পারলাম না, ও আমায় চিনতে পারলো না। আমরা এক হাতটা এক প্রাণ, তাও কেন চিনতে পারলাম না বলো তো? তুমি তিতির প্লিজ এখন একটু শান্ত হও, এরকম করো না, একটু শান্ত হও। আমি বুঝতেই পারছি না, আমি হাসবো না কাঁদবো, আমার কি করা উচিত আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখো দেখো দিদির এই সব প্রশ্নের উত্তর আমার মনে হয় একজন দিতে পারে, সেটা হচ্ছে দোয়েল। কিন্তু আমার কাছে একটা জিনিস পরিষ্কার নয়, আমি ধরে নিলাম দোয়েলের অ্যাক্সিডেন্টই হয়েছে। যদি অ্যাক্সিডেন্টই হয়ে থাকে তাহলে মালিনী ব্যানার্জি কেন এত পয়সা খরচ করে দোয়েলের অপারেশন করবে? আমি তো সেটা বুঝতে পারছি না। এক্স্যাক্টলি, মালিনী ব্যানার্জি কোনো রকম ভাবে দিদির প্লাস্টিক সার্জারি করে দিদিকে আমাদের এগেইনস্টে ইউজ করতে চাইনি তো। তুমি কিন্তু হিসেব মিলছে না জানো তো। মালিনী ব্যানার্জি যদি মুখটা চেঞ্জও করিয়ে দেয়, তাহলে মানুষটাকে চেঞ্জ করলো কি করে? দিদি বেঁচে আছে অথচ আমাকে একবার বললো না কিছু। আমার কাছে আরেকটা জিনিসও পরিষ্কার নয়, দোয়েল দিয়া সেজে কেন এই বাড়িতে এলো? মানে দোয়েল দিয়া সেজে কেনই বা জয়কে বিয়ে করলো? বুঝতে পারছি না সোমরাজ। এই সব কিছু না খুব খুব ঘোরালো বিষয়। আমি একটা জিনিস বুঝতে পারছি, দিয়ার সঙ্গে মালিনী ব্যানার্জির যোগাযোগ আছে, কিন্তু মালিনী ব্যানার্জি কোথায়? এই প্রশ্নের উত্তর একমাত্র দিয়াই দিতে পারবে। দিয়াকে জিজ্ঞেস করলেই সবটা পরিষ্কার হবে। আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না সোমরাজ, চলো এক্ষুনি দিদির কাছে যাবো। চল 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 চল। মালিনী ব্যানার্জির এতগুলো কথা বলে দিল ছেলে মেয়ে দুটোকে। অবশ্য এরা তো মালিনী ব্যানার্জির নাম করেই এখানে এসেছিল। আর মালিনী ব্যানার্জির ছেলের বউয়ের যে প্লাস্টিক সার্জারি হয়েছে, এরা তো দেখি সবই জানে। কি যেন নাম বললো ছেলে মেয়ে দুটোর? নবনীতা আর রজত। একবার মালিনী ব্যানার্জিকে ফোন করে দেখবো যে এনাদেরকে চিনি কিনা। দেখি। মালিনী ব্যানার্জি তো ফোন ধরলো না, তাহলে একটা মেসেজ করে রাখি। জরুরি কথা আছে, ফোন করবেন। দিদি, এই আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকবে না প্লিজ। তোকে আমি তোকে চারিদিকে কত খুঁজেছি, আমি তোকে এত খুঁজে বেড়াচ্ছি, আর তুই আমার থেকে লুকিয়েছিলি কেন? এরকম করেছিস বল? কি কি ফালতু কথা বলছো? আমি তোমার দিদি ফিরি নই, প্লিজ। কি
বলছিস তুই? আমি তোকে প্রথম দিন থেকে চিনতে পেরেছি। তোর হাতে রুমাল দেওয়ার সময় থেকে তোর হাতে আমার টাচ হয়েছিল। আমি বুঝতে পেরেছি আমার চেনা কেউ। তোকে বরণ করার সময় তোর হাতে চিড়ের পোলাও খাওয়ার পর আমি সব সময় বুঝতে পেরেছি এটা আমার চেনা কেউ। আজকে আমি ফাইনালি জানতে পেরেছি এই চেনা কেউটা আর কেউ নয়, আমার দিদি। অদ্ভুত কথা তো, বলছি না আমি তোমার দিদি নই। কেন করছিস এরকম? তোর কিসের এত অভিমান আমার উপরে? কেন লুকিয়ে রেখেছিস নিজেকে? ছোটবেলা থেকে সারাটা জীবন তুই নিজের থেকে বেশি আমাকে ভালোবেসেছিস। সারাটা জীবন তুই আমায় সাপোর্ট করেছিস। আমার সমস্ত হোমওয়ার্ক তুই করে দিতি দিদি। আমার ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্নে তুই আমার সঙ্গে ছিলি। আমার টাকা না, আমি যখন স্কুটিটা প্রথম কিনলাম তোর মনে আছে তুই মায়ের সাথে লড়াই করেছিলি, মা ভয় পাচ্ছিল, তুই তো মাকে বুঝিয়েছিলি। তুই তো বারবার বলতি যে আমাদের 4 বোনের এক জায়গায় বিয়ে হবে, কারণ আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না। দেখ ভগবান তোর কথাও শুনে নিয়ে যে আমাদেরকে এই বাড়িতে বউ হিসেবে জায়গা পাওয়ার জন্য কত লড়াই করতে হচ্ছে। সুখে দুঃখে তো আমাদের ভালো কেটে যাচ্ছিল দিদি, হঠাৎ কি হলো? অদ্ভুত তো। আর আমার সেই সুখটাই এক্স্যাক্টলি তোর সহ্য হলো না, তাই তো? তুই তো আমাকে বরাবরই হিংসে করতি। আমার সাথে আমার বরের সম্পর্ক নষ্ট করলি, আমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি ক্রিয়েট করলি। আর শুধু সেখানেই তুই থেমে থাকিসনি, আমার সন্তানটাকে নষ্ট করলি, আমাকে বাড়ি থেকে বের করে দিলি, ইনফ্যাক্ট আমাকে মেরে ফেলারও চেষ্টা করলি, তাই তো? আর এখন এখানে ন্যাকামি করতে এসেছে। আর তুই ঠিকই বলেছিস, আমিই দোয়েল। এখানে দিয়া সেজে এসেছি তোর থেকে প্রতিশোধ নিতে। কি বলছিস তুই দিদি? আমি জয়দার সঙ্গে তোর সম্পর্ক খারাপ করেছি? আমি তোর সন্তান, আমি তোকে মারার চেষ্টা করেছি? কি বলছিস? মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে তোর? কি বলছিস? একদম ছাড় আমাকে ছবি না। তুই বোন নস, বোনের নামে কলঙ্ক। কি বলছিস? তুই কি সব ভুলে গেছিস? তোর কি মাথাটা খারাপ, ওই মেমোরি লস? ইনি হলেন মালিনী ব্যানার্জির ছেলের বউ। তবে ওনাকে যখন নিয়ে আসা হয়েছিল ওনার মুখ কিন্তু একেবারে থেতলে গেছিল। এখন আমার হাতের জাদুতে এরকম সুন্দরী হয়ে উঠেছে। হ্যাঁ তো ওইভাবে মারলে তো ভুলে যেতেই পারে, মেমোরি লস তো হতেই পারে। এই আমি বুঝতে পেরেছি এগুলো সব মালিনী ব্যানার্জির চাল। তোকে প্রথমে নিজে বা অন্য কোনো লোককে দিয়ে মেরেছে, এমন ভাবে মেরেছে যাতে তোর সব কিছু মাথা থেকে বেরিয়ে যায়, তোর মেমোরি লস হয়ে যায়। মাথায় মেরেছে ইচ্ছে করে, তোর মুখটাও থেতলে দিয়েছিল যাতে তোর মুখটা চেঞ্জ হয়ে যায়। তারপর নিজে নিয়ে গেছে প্লাস্টিক সার্জনের কাছে, তোর মুখটা চেঞ্জ করিয়েছে। আর তোর যেহেতু কিচ্ছু মনে ছিল না, মেমোরি লস হয়ে গেছে, তোর কানে আমার বিরুদ্ধে পিস ঢেলে গেছে দিনের পর দিন। তুই এগুলো বিশ্বাস করিস না দিদি, তুই একটু মনে করার চেষ্টা কর। আমি আর তুই দিনের পর দিন মালিনী ব্যানার্জির অত্যাচারের শিকার হয়েছি। আমাদেরকে সব থেকে বেশি অত্যাচার করেছেন উনি। একটু মনে করার চেষ্টা কর কি কি অন্যায় করেছেন। সবার উপর অন্যায় করেছেন উনি। প্রথম দিন মনে আছে আমরা দুজন যখন এই বাড়িতে প্রথম আসি, তখন আমাকে আর তোকে দিয়ে নিজের পা ধুইয়েছিলেন উনি, এই ঘর মুছিয়েছিলেন। তারপর জয়দার সঙ্গেও সম্পর্কটা উনি খারাপ করেছেন। জয়দার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে এই সন্দেহটা তোর মনে ঢুকিয়েছিলেন। জয়দাকে বুঝিয়েছিলেন তোর অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে, সেই জন্য তোদের মধ্যে ঝামেলা হয়েছিল, সেটা মিটেও গেছিল। তোর প্রেগনেন্সির নাটকটাও মিথ্যে, তুই কোনোদিনও প্রেগনেন্ট ছিলি না, পুরো নাটকটা মিথ্যে ছিল আমার আর তোর মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেটা তুই বুঝতেও পেরেছিলি দিদি। তারপর হয়তো উনি তোকে মারার চেষ্টা করেছেন না, আমি জানি না দিদি। উনি শুধু চান তোকে আর আমাকে একে অপরের এগেনস্টে করে দিতে, তাহলে উনি জিতে যাবেন। আমাদের দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি করলে উনি সবটা পেয়ে যাবেন। মালিনী ব্যানার্জিকে এভাবে জিততে দিস না। একদম চুপ। আর একটা কথা শুনতে চাই না আমি। তোর পাতা ফাঁদে আমি কিছুতেই পা দেব না। আমি বুঝতে পারছি তোর সাথে নিশ্চয়ই মালিনী ব্যানার্জি যোগাযোগ আছে, তোকে এই পট্টিগুলো পড়াচ্ছে দিনের পর দিন। মালিনী ব্যানার্জি একটা কালকে উঠে দিতি, ওকে এভাবে ছেড়ে রাখা যাবে না। একদিন এমন আসবে তোকে, আমাকে, জয়দাকে, সোমরাজকে, সবাইকে এই বাড়ি ছাড়া করবে, এই সংসারটাকে তছনছ করে দেবে, সব শেষ করে দেবে, সব মানুষকে। দিদি প্লিজ আমায় বল মালিনী ব্যানার্জি কোথায়? এই দিদি বল না, আমার ওপর রাগ করে থাক, তুই বল মালিনী ব্যানার্জি কোথায়? মালিনী ব্যানার্জি কোথায়? আমি না তোর মুখ থেকে আর কারুর সম্পর্কে একটাও কথা শুনতে চাই না। তোদেরকে না আমি ছাড়খাড় করে দেব। আমার সুখের সংসার তো তুই টিকতে দিসনি, তোর সংসারও আমি টিকতে দেব না। আর তুই তো একজন খুনি। আমি
আমি তোর মুখও দেখতে চাই না, বিশ্বাস কর। তুই আমাকে খুন করার চেষ্টা করেছিলি, সেখানে সফল হসনি বলে আমার সন্তানকে খুন করেছিস। তুইও তো মা, তাই না? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর সন্তান তোকে কোনোদিনও মা বলে ডাকবে না। কি বললি তুই দিদি? তুই আমাকে এত বড় অভিশাপটা কেন দিলি? অভিশাপ আমায় দিস না, আমাকে এরকম অভিশাপ দিস। এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা, বেরো। কি হচ্ছে, কি হচ্ছে? কাঁদে না, মা তো গেছে মাসির কাছে, এক্ষুনি চলে আসবে, তারপরেই তোমায় কোলে নেবে। তুমি আমাকে মা বলে ডাক, আমাকে মা বলে ডাক, আমাকে মা বলে ডাক একবার। কি হয়েছে? আমাকে মা বলে ডাকছে না কেন? ডাক না, আমার মা বলে ডাক। তিতির ওর তো বয়স হয়নি মা বলে ডাকার। আমাকে মা বলে ডাকছে না, দিদি আমায় অভিশাপ দিয়েছে সম্রাট। ও আমায় কোনোদিনও মা বলে ডাকবে না, আমি নাকি ওর মা ডাক কোনোদিনও শুনতে পাবো না। আমি দিদি ভাবছে যে আমি নাকি সব করেছি, আমি দিদিকে মারার চেষ্টা করেছি, আমি দিদির সন্তানকে মেরেছি, আমি জয়দার সঙ্গে দিদির সম্পর্ক খারাপ করেছি, সব কিছু আমি করেছি। আর আমি যখন একটা কথা বলতে গেলাম তখন দিদি আমার গায়ে হাত তুললো। দিদি সব ভুলে গেছে সম্রাট, দিদির কিচ্ছু মনে নেই, দিদিকে মালিনী ব্যানার্জি ভুল বুঝিয়ে রেখেছে, আমার গায়ে হাত তুললো আমার দিদি। শোনো, তুমি আমাকে দাও, আমাকে দাও, ওকে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও, আস্তে আস্তে দাও, আমাকে দাও। তুমি একটু শান্ত হও। দেখো, তুমি তো বুঝতে পারছো দোয়েল এখন স্বাভাবিক অবস্থায় নেই, ওর মানসিক স্থিতি ঠিক নেই, সেই জন্যই ও এরকম কাজকর্ম করছে। এগুলো তো তোমাকে বুঝতে হবে, বলো। তুমি একটু সময় দাও দিদি, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি এরকম করো না প্লিজ, একটু শান্ত হও, এরকম করো না। তুমি এত মাথা গরম করো না, এরকম পাজলড হয়ে যাও না, সবটা ঠিক হবে। করছি না সম্রাট, আমি মাথা গরম করছি না, কিন্তু আমি দিদিকে কি করে এই অবস্থা থেকে বের করবো বলো তো? দিদির কিচ্ছু মনে নেই, দিদি পুরো মালিনী ব্যানার্জির হাতের মুঠোয়।